করতেছি একাডেমিক বায়োলজির প্রথম ক্লাস কোষ এর গঠন। তোমরা সবাই জয়েন করে ফেলো, বন্ধুদের ইনভাইট দিয়ে দাও। একাডেমিক বায়োলজি কোষ-এর গঠন ক্লাস 1 আজকে আমরা করতেছি প্রথম ক্লাস। শোনো, একটা স্টুডেন্ট ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে যায়, কিন্তু কোষ-এর গঠন এই অধ্যায়টা তো ঠিকমতো পড়া হয় না। বলে যে ভাইয়া নিউক্লিয়াস পর্যন্ত পড়ছি, কিন্তু এরপরে যে ডিএনএ আরএনএ আছে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আছে, এগুলো আর পড়া হয় নাই। মানে এই অধ্যায়টা একটু বড় অধ্যায়, তো স্টুডেন্টরা তার থেকে এখানে কিছু কঠিন কঠিন কথা লেখা আছে, এই জন্য স্টুডেন্টরা এত ভয় পায় যে পরে আর কন্টিনিউ করে না। তো কোনো সমস্যা নাই, যেখানেই বায়োলজির ভয় সেখানেই বায়োলজি ভাইয়া। সো আশা করা যায় যে এই ক্লাসটা করার পর তোমাদের কোষ-এর গঠন নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। সো সবাই জয়েন করে ফেলো। সবাই জয়েন করে ফেলো আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, আমরা সবাই মিলে শিখবো। হ্যাঁ, ফারদিন, এই যে ফারদিন ক্লাসে চলে আসছে। ফারদিন, তুমি কত ব্যাচ? 24 25 নাকি 26? ও, শোনো, কোষ-এর গঠন এই অধ্যায়টা আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, তারপরও কনসেপ্ট ক্লিয়ার হয় না। কখন শুরু করছেন ভাইয়া? আব্দুল্লাহ আল মাহমুদ, এই মাত্র শুরু করলাম। জিদান, ওয়ালাইকুম আসসালাম। এই সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, আমরা ক্লাসগুলো শুরু করে ফেলি। হ্যাঁ, কোষ-এর গঠন একটু কাইন্ডলি দ্রুত মেনশন দাও, ক্লাসটা শেয়ার করো যাতে অন্যরা দেখতে পারে। আজকে আমরা যা শিখবো আশা করা যায় তোমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট ধারণা তৈরি হয়ে যাবে। শোনো, কোষ-এর গঠন, কোষ কি জিনিস এটা কি আমরা সবাই জানি? কোষ কি বলো তো, কোষের সংজ্ঞাটা সবাই একটু বলো। ধরো এটা একটা কোষ, কোষের ভিতর নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, মেলা মেলা কিছু থাকে। হ্যাঁ, তো এই যে কোষ কি আর কোষের গঠন, মানে কোষের স্ট্রাকচারের ভিতরে কি কি থাকে, এই দুইটা নিয়েই আজকে আমাদের এই টপিক, কোষ ও এর গঠন, একটা অধ্যায়। হ্যাঁ, মাহফুজ আহমেদ বলেছে ভাইয়া এই অধ্যায়টা অনেকবার ধরি, বাট অধ্যায়টা দেখলেই মুড চলে যায়। কোনো সমস্যা নাই, আশা করা যায় আজকের পর থেকে আর মুড চলে যাবে না। একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। হ্যাঁ, আমি যেভাবে পড়াচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো। মারিশা মানহা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। তো কোষের সংজ্ঞা কি তোমরা একটু কমেন্ট করো, তারপর আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, খেয়াল করো, কোষের ইংলিশ নাম কি ভাইয়া? সেল। তাহলে যাদের কোষ আছে তাদেরকে আমরা কি বলবো ভাইয়া? যাদের কোষ রয়েছে তাদেরকে যদি আমরা বলি কোষীয়, কোনো সমস্যা আছে? যে সকল প্রাণীর দেহে কোষ আছে তাদেরকে আমরা বলবো কোষীয়, তার মানে এদের সেল আছে, সেলুলার। কোষীয় মানে কি ভাইয়া? সেলুলার। আর যাদের কোষ নাই তাদেরকে আমরা কি বলবো? অকোষীয়। ঠিক না বলো? যাদের কোষ নাই তাদেরকে বলবো অকোষীয়। তাহলে অকোষীয়কে আমরা কি বলতে পারি? অ্যাসেলুলার। ব্যাপারটা খেয়াল করো, তাহলে থাকার জন্য হয়ে গেল। সেলুলার মানে কোষীয়, অ্যাসেলুলার মানে অকোষীয়। মেহেক, মিশরাত জাহান মেহেক, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? এই তুমি কোন ব্যাচ? 25 নাকি 26 নাকি 24 বলো। আচ্ছা, মুড চলে যায় কি করব ভাইয়া? মাহফুজ, এই যে দেখো মুড চলে আসবে। তোমার মুড ধরে রাখার ব্যবস্থা করতেছি, শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। সেলুলার মানে অকোষীয়। তাহলে কি আমরা বলতে পারি যে বায়োলজিতে যত জায়গায় থাকবে তত জায়গায় হবে? সত্য হলে লেখো, মিথ্যা হলে লেখো, এগুলো আমরা 3 4 5 লিখছিলাম, মনে আছে? তো এই মানে কি ভাইয়া? মানে নাই। মানে কি? নাই।
খেয়াল করো, আমরা বাংলা ইংলিশের ওয়ার্ড মিনিং পড়ছি। রেইন রেইন গো অ্যাওয়ে, রেইন মানে বৃষ্টি, ওয়ার্ড মিনিং পড়ছি। তলি দুই হাত করি মোনাজাত, মোনাজাত মানে প্রার্থনা। তো খেয়াল করো, এই যে ওয়ার্ড মিনিং পড়ছি, এরকমভাবে বায়োলজিরও যে ওয়ার্ড মিনিং আছে, এই কথাটাই আমাদের কোনো টিচারও বলে না, বা বললেও সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, অনেক স্টুডেন্ট জানেও না। এ মানে না, হ্যাঁ জিদান, এ মানে না বা নাই, না বা নাই। তাহলে একটা প্রশ্ন চলে আসে যে ভাইয়া তাহলে হ্যাঁ এর মানে কি হবে? হ্যাঁ এর মানে কি হবে বলো? হ্যাঁ এর মানে হবে ইউ বা ই। বায়োলজিতে যদি কত জায়গায় ই বা ইউ কথাটা থাকে তাহলে হ্যাঁ হবে। ই সেলুলার মানে হচ্ছে কোষীয় নাকি? তো ই আসলে লিখতে হয় না, এমনি সেলুলার লিখলেই এখানে আমরা বুঝে যাই যে সেলুলার মানে কোষীয়। তানজিনা ওয়ালাইকুম আসসালাম। ফারদিন হচ্ছে হচ্ছে 26। আচ্ছা, তো সেলুলার মানে অকোষীয়। এখন বলো এই মানে যে অ বা না, এরকম আরও কয়েকটা ওয়ার্ড আমরা শিখব। আসো আমরা শিখি। অ্যাসিলোমেট, ভাই খেয়াল করো, অ্যাসিলোমেট, এখানে কথাটাতে আছে। সিলোমেট মানে হচ্ছে সিলোম কথাটা থেকে এসেছে সিলোমেট। মানে কি নাই, তাহলে কি আমরা বলতে পারি যে অ্যাসিলোমেট দ্বারা বোঝাচ্ছে যে সিলোম নাই? এটা তোমরা অলরেডি হয়তো অনেকেই পড়ে ফেলেছো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়টাতে। তারপর আর একটা ওয়ার্ড হচ্ছে এরকম অ্যাসিমেট্রি। অ্যাসিমেট্রি, দেখো এখানে কি ওয়ার্ড চলে এসেছে, এই যে এক কথাটা চলে এসেছে, রাইট? হ্যাঁ, সিমেট্রি। এই সিমেট্রি কথার মানে কি? এই সিমেট্রি কথার মানে হচ্ছে সিমিলার থেকে এসেছে। সিমিলার, সিমেট্রি দ্বারা বোঝাচ্ছে সিমিলার। ধরো এই যে এই একটা জিনিসকে আমরা এই মাঝ বরাবর কেটে ফেললাম, তাহলে এই অংশ আর এই অংশটা সমান দেখা যাবে না? হ্যাঁ, এই সমান দেখা যাওয়াকে বলে সিমিলার। অথবা প্রজাপতির ক্ষেত্রে চিন্তা করো, এই বরাবর যদি আমরা কাটি, এই অংশটা আর এই অংশটা সমান হবে, তাহলে এটা হচ্ছে সিমিলার বা সিমেট্রি। অ্যাসিমেট্রি দ্বারা বোঝাচ্ছে যে এটাকে কাটলে ওই ভাগগুলা সমান হবে না, এখানে কোনো সিমেট্রি নাই। সিলোমেট, অ্যাসিলোমেট মানে সিলোম নাই, অ্যাসিমেট্রি মানে কি? সিমেট্রি নাই। ফারদিন বলছে স্যার কোর্সে কি ছাড় আছে কমে কিনার অফার? হ্যাঁ অবশ্যই, এখন তো ছাড় চলতেছে। আচ্ছা, কোর্সের কথা একটু পরে যাচ্ছি। হ্যাঁ ফারদিন, আগে ক্লাস করো, তারপর আমরা কোর্সে ফেরত যাচ্ছি। আর কোর্স তো আছেই। তাহলে অ্যাসিলোমেট কি কাজ করে না কেন? দাঁড়াও, এই একটু ওয়েট করো, এই রুমালটা দাও তো, একটু পানি, গামছাটা দাও তো। এই দাঁড়াও, স্কিনে পানি পড়ছে তো এই জন্য কাজ করতেছে না, এটাকে মুছে নেই। একটু ওয়েট করো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে আমরা চলে এসেছি, খেয়াল করো অ্যাসিলোমেট মানে কি? সিলোম নাই। তাহলে এই যে হ্যাঁ, হ্যাঁ মানে কি ভাইয়া? ইউ। তাহলে যদি আমরা বলতাম ইউ সিলোমেট, তাহলে কি হইতো বলো তো? এই যে এখানে ইউ কথাটা আছে না, ইউ মানে হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে সিলোম নাই অ্যাসিলোমেট, সিলোম আছে ইউ মানে হ্যাঁ, সিলোম আছে ইউ সিলোমেট। তোমরা বুঝতেছো? সহজ না? সহজ, ওকে। তো এই যে কোষ ও এর গঠন, কোষের সংজ্ঞা তোমরা অনেকেই বলতে পারো নাই। কোষের সংজ্ঞা কি ছিল বলো তো? জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। তো কোষ, কোষকে আবিষ্কার করেন, কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। কোষ নামকরণ কে করেন? রবার্ট হুক। ওকে, কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। হুক বানান হচ্ছে HOOK, হুক। রবার্ট হুক কোষ আবিষ্কার করেন, ওকে, এটা মনে থাকবে আমাদের। তাহলে এখন কোয়েশ্চেন আসে যে পৃথিবীতে সব থেকে বড় কোষ কি, সব থেকে ছোট কোষ কি? পৃথিবীতে সব থেকে বড় কোষ হচ্ছে ডিম। পৃথিবীর সব থেকে বড় কোষ কি? ডিম। এই যে তোমরা মুরগির ডিম খাও, হাঁসের ডিম খাও, পুরাটাই কিন্তু একটা ডিম, একটা কোষ খেয়ে ফেলো। তো এই ডিমের মধ্যে দেখো কোয়েলের ডিম ছোট,
মুরগির ডিম আরেকটু বড়, হাঁসের ডিম আরেকটু বড়, রাজহাঁসের ডিম আরেকটু বড়। তো সব থেকে বড় হচ্ছে উট পাখির ডিম। যদি ডাইনোসর বেঁচে থাকতো তাহলে আমরা বলতাম যে পৃথিবীতে সব থেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, ডাইনোসরের ডিম। তো ডাইনোসর তো নাই, তাহলে উট পাখির ডিম হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কোষ। ওকে, তাহলে এখন কোয়েশ্চেন আসে, খেয়াল করো, এই সব থেকে বড় কোষ আমরা শিখে ফেললাম, তাহলে সব থেকে ছোট কোষটাও আমাদের শিখতে হবে, রাইট? ছোট কোষ কি লেখা আছে? হ্যাঁ, দাঁড়াও দেখি। সব থেকে ছোট কোষ কোথায় লেখা নাই? আচ্ছা, লেখা না থাকলেও সমস্যা নাই, আমি লিখে দিচ্ছি। সব থেকে বড় কোষ উট পাখির ডিম, তাহলে সব থেকে ছোট কোষটা কোনটি এটার নামও আমাদের জানতে হবে, রাইট? হ্যাঁ, পৃথিবীর সব থেকে ছোট কোষের নাম হচ্ছে মাইকোপ্লাজমা নামে একটা অণুজীব। মাইকোপ্লাজমা, মনে থাকবে, এই দুইটা মনে রাখবা। পৃথিবীর সব থেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, পৃথিবীর সব থেকে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমার আরেকটা নাম আছে, সেটা নাম কি? পিপিএলও। এই মাইকোপ্লাজমার আরেকটা নাম হচ্ছে পিপিএলও। পিতে হচ্ছে নিউমো, নিউমো বানান কিন্তু পি দিয়ে হয়, হ্যাঁ, পি নিউমো, নিউ, এই যে পিতে হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম বা মাইকোপ্লাজমা। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট কোষ, আর উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড় কোষ। ওকে, এখন মানুষের দেহের সব থেকে বড় কোষ কি এটাও জানতে হবে। ছোট কোষ বড় কোষ তো জানলাম, তাহলে এখন আমাদের জানতে হবে যে এই যে একটা মানুষ, এই মানুষের দেহের সব থেকে বড় কোষটি কি? মানুষের দেহের বড় কোষের নাম কি? মানুষের দেহের বড় কোষের নাম হচ্ছে নিউরন। আমরা কি সবাই নিউরন চিনি? নিউরন হচ্ছে এই যে এরকম দেখতে, চিনো চিনো কিনা বলো দেখি, সবার তো চিনার কথা। এরকম নিউরন চিনো না? এই যে একটা নিউরন আর্ট করেছি। মানুষের দেহের সব থেকে বড় কোষ কি ভাইয়া? নিউরন। তাহলে এখন প্রশ্ন, সব থেকে ছোট কোষ কি? মানুষের দেহের সব থেকে ছোট কোষ কি এটাও আমাদের জানতে হবে। সব থেকে ছোট কোষ হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা কি বলো তো? অনুচক্রিকার আরেক নাম হচ্ছে প্লাটিলেট। প্লাটিলেট। অনেক বইয়ে লেখা আছে যে মানবদেহের সব থেকে বড় কোষ শ্বেত রক্তকণিকা। অনেক বইয়ে লেখা আছে, সমস্যা নেই, কিন্তু আজমল স্যারের বইয়ে লেখা আছে অনুচক্রিকা। ঠিক আছে, সব থেকে ছোট কোষ, বড় কোষ হচ্ছে নিউরন। আচ্ছা, বললে তাহলে আমার স্লিপ অফ টাং হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা 4টা এমসিকিউ কি শিখছি? মানুষের সবচেয়ে বড় কোষ নিউরন, ছোট কোষ হচ্ছে অনুচক্রিকা। ওকে, তো এই নিউরনের মধ্যেও আবার ভাগ আছে। সব থেকে বড় নিউরনটার নাম হচ্ছে মোটর নিউরন। সব থেকে বড় নিউরনটার নাম হচ্ছে মোটর নিউরন। এই মোটর নিউরন হচ্ছে মানুষের এই যে মস্তিষ্কের কাঁধের গোড়া থেকে শুরু করে, এই যে কাঁধের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত এত বড়, এত বড়, বিশাল। ঠিক আছে, আচ্ছা, কে জানি কমেন্ট, মাহফুজ তুমি কি বুঝতেছো ভাইয়া? মাহফুজ বুঝতেছো? তো আমাদের রবার্ট হুক কোষ আবিষ্কার করেছেন। উনি যে কোষটা আবিষ্কার করেছিল ওটা ছিল মৃত কোষ। জীবিত কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েন হুক। ঠিক আছে, এই জীবিত কোষটা কি ছিল? জীবিত কোষটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই জীবিত কোষটা কি ভাইয়া? ব্যাকটেরিয়া। আচ্ছা, এখন খেয়াল করো, ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহুক, জীবিত কোষকে আবিষ্কার করে অ্যান্টনি ভন লিউয়েনহুক, কিন্তু সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক, এবং এটা ছিল মৃত কোষ। কি কোষ ভাইয়া? মৃত কোষ। ওকে, আচ্ছা, এখন দেখো, কোষ কি? কোষ হলো জীবদেহের গঠনগত মৌলিক একক। এইটা বলেছে বিজ্ঞানী জ্যান ব্রাকেট। এটা সরাসরি পরীক্ষায় কোয়েশ্চেন আসবে কিভাবে, যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, কে বলেছেন?
জিন ব্র্যাকেট, জিন ব্র্যাকেট, জ্যান ব্র্যাকেট, বলো, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা দেখো, কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। এটাকে বলেছে ডি রবার্টিস। এটা তোমার বোর্ড পরীক্ষায় আসবে, এরপর এই যে তোমার মেডিকেল এক্সামে আসবে, জিএসটি এক্সামে আসবে, ঢাকা ভার্সিটিতে আসতে পারে, ঠিক আছে? তো খেয়াল করো, এই যে জীব হলো কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, এটা জিন ব্র্যাকেট বলেছেন। আর মৌলিক গঠনগত কার্যগত একক এটা বলেছেন ডি রবার্টিস। তো পরীক্ষার হলে তোমার মাথাটা যাবে ঘুরায়। তুমি পড়ছো ঠিক আছে, কিন্তু তোমার পরীক্ষার হলে কনফিউশনে ভুগবা যে আসলে মৌলিক গঠনগত কার্যগত একক কে বলেছে, জ্যান ব্র্যাকেট না ডি রবার্টিস। তো এই টাইপের প্রবলেম যাতে না হয় এই জন্য দেখো, মৌলিক গঠনগত কার্যগত একক কয়টার কথা বলেছে ভাইয়া? দুইটা কথা বলেছে। তো আমরা জানি ডাই বা ডি মানে হচ্ছে দুই, ডি বা ডাই মানে দুই, এটা আমরা জানি। এই যে কার্বন ডাই অক্সাইড মানে অক্সিজেন দুইটা, কার্বন ডাই অক্সাইড, ডাই মানে দুই। তো ডি রবার্টিস দুইটা কথা বলেছে, গঠনগত ও কার্যগত একক। তাহলে আর ভুল হবে না, ঠিক আছে? দেখো কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এরপরে খেয়াল করো, কোষের বৈশিষ্ট্য কি এগুলো আমরা পরে পড়বো, সমস্যা নাই, তোমরা পড়ে নিও, রিডিং পড়ে নিও, আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলতেছি। কোষবিদ্যাকে বলে সাইটোলজি। তাহলে কি আমরা বলতে পারি ভাইয়া যে যেই জায়গায় সাইট কথাটা থাকবে, এই সাইট কথার মানে হচ্ছে কোষ। সাইট কথার মানে কি? কোষ। যত জায়গায় সাইট কথাটা থাকবে সেটার নাম কি ভাইয়া? কোষ। যেমন আসো, এই যে সাইট মানে যে কোষ, এটা আমরা এখন শিখব। অস্টিওসাইট, আমি একটা নাম লিখেছি, কি লিখেছি ভাইয়া? অস্টিওসাইট। খেয়াল করো, তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এই জায়গায় যেহেতু সাইট কথাটা আছে, তার মানে এটা একটা কোষ, রাইট? হ্যাঁ, এই সাইট দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা কোষ। আর অস্টিও দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? অস্টিও মানে কি? অস্টিও মানে অস্থি বা হাড্ডি। তো আমাদের শরীরের কঙ্কালে হাড্ডি আছে, অস্থি আছে। তো এই অস্থি যে সকল কোষ নিয়ে গঠিত তাদেরকে আমরা বলবো অস্টিওসাইট। অস্টিওসাইট হচ্ছে অস্থি কোষ। সাইট মানে কোষ, জিদান, ঠিক আছে। ফারদিন হচ্ছে সদ্য একাদশ শ্রেণীতে উঠা অরন্ত পাখি। মজার তো। ফারদিন বলেছে আপনার পড়ানো সবাই বুঝবে স্যার, অনেক সহজে বুঝান আপনি। হ্যাঁ, আমি আসলে চেষ্টা করি যে আমি যদি স্টুডেন্ট হইতাম তাহলে কিভাবে পড়াইলে, স্যার কিভাবে পড়াইলে আমি বুঝতাম, সেভাবে পড়ানোর ট্রাই করি। আচ্ছা, ওকে, তাহলে অস্টিওসাইট মানে হচ্ছে অস্থি কোষ, দেখছো? তাহলে এখন আমাকে বলো তো ভাইয়া, কন্ড্রোসাইট মানে কি? এই শোনো, আমি কিন্তু ওই বইয়ে যা আছে নির্দিষ্ট ওইগুলোই পড়াই না, বরং এইটা রিলেটেড যা কিছু আছে সব পড়াই দেই। এতে কি হয়, তোমার হয়তো মনে হতে পারে যে ভাইয়া শুধু ফেদলা পারেছে। ফেদলা হচ্ছে আমাদের লোকাল ওয়ার্ড, মানে প্যাচাল পারতেছে, কথা বেশি বাড়াচ্ছে। শোনো, কথা বেশি না, এগুলা তোমার দরকার। তুমি বায়োলজি পড়তেছো, ওয়ার্ড মিনিং জানো না, হবে? তুমি ইংলিশ পড়ো, গ্রামার জানো না, হবে? হবে না। আর এই যে অস্টিও মানে যে অস্থি, এইটা কিন্তু আমরা কঙ্কালের যে অধ্যায় আছে ওইখানে পাবো। কন্ড্রো মানে কি বলো তো ভাইয়া? কন্ড্রো মানে কি? কন্ড্রো কথার মানে হচ্ছে তরুণাস্থি। কন্ড্রো মানে কি? তরুণাস্থি। তরুণাস্থি মানে কি? তরুণ অস্থি, মানে যেই অস্থিটা নরম। যেমন আমাদের কানের অস্থি, কান ধরো তো, কানে হাড্ডি আছে, কিন্তু কিন্তু সেই হাড্ডিটাকে দুমড়ানো যায়, মুচড়ানো যায়, কান মলে দেওয়া যায়। তো এই যে নরম হাড্ডি, এই নরম হাড্ডিকে বলে তরুণাস্থি। তরুণাস্থিকে আমরা বায়োলজিতে বলি কন্ড্রো। তাহলে কন্ড্রোসাইট মানে কি? তরুণাস্থি যে কোষ নিয়ে গঠিত তাকে বলবো কন্ড্রোসাইট, অস্থি যে কোষ নিয়ে গঠিত তাকে বলবো অস্টিওসাইট, কারণ সাইট মানেই কোষ। তাহলে কোষবিদ্যাকে আমরা বলবো সাইটোলজি। ওকে, হ্যাঁ, কন্ড্রোসাইট মানে তরুণাস্থি, তরুণাস্থি কোষ, জিদান। কন্ড্রো মানে তরুণাস্থি আর কন্ড্রোসাইট মানে হচ্ছে তরুণাস্থি কোষ। ওকে, তো এখন কোষ নিয়ে কিছু তত্ত্ব দিয়েছেন, মানে কোষ হবে মৌলিক একক, বংশগতির একক, এবং প্রত্যেকটা কোষই আগের কোষ থেকে গঠিত। এই কথাগুলা তিনটা বিজ্ঞানী বলেছেন, স্লেইডেন, সোয়ান এবং ভার্চু। কয়টা বিজ্ঞানী বলেন ভাইয়া? তিনটা বিজ্ঞানী, স্লেইডেন, সোয়ান, ভার্চু। এবং এদের এই কথাগুলাকে একটা সুন্দর নাম দেওয়া হয়েছে, সেই নামটার নাম হচ্ছে কোষতত্ত্ব।
যেহেতু কোষ কেমন হয় সেই বিষয়ে এরা একটা থিওরি বা তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কোষ তত্ত্ব বা সেল থিওরি। এখন তোমার পরীক্ষায় কি টাইপের এমসিকিউ আসবে, যে কোষ তত্ত্ব কোন বিজ্ঞানী দেননি? এ নাম্বার অপশন স্লেইডেন, বি নাম্বার অপশন সোয়ান, সি নাম্বার অপশন ভার্চু, 4 নাম্বার অপশন হুক, ডি নাম্বার অপশন হুক। তাহলে কোষ তত্ত্ব দেননি কোন বিজ্ঞানী? হুক দেননি। বুঝেছ ভাইয়া? নেজাল সেপ্টাম কি কন্ড্রোসাইট বলা যায়? হ্যাঁ অবশ্যই, এটাও তো নরম। যেইটাই নরম হাড্ডি ওইটাই হচ্ছে কন্ড্রোসাইট, কন্ড্রো। হ্যাঁ, শিল্পী শর্মা বলেছে ভাইয়া ইনবক্সে মেসেজ দিছিলাম, মেনশন দিছি। শিল্পী আমি হচ্ছে এই যে ফ্রি হয়ে নেই, ফ্রি হয়ে সবগুলা চেক করব। হ্যাঁ, কোনো সমস্যা নেই, সবারই মেসেজ দেখব। ইশিকা হক বলেছে ডি। হ্যাঁ, রবার্ট হুক কোষতত্ত্ব দেননি। ওকে, তাহলে এই কথাটা কি আমরা বুঝতে পেরেছি? এই পর্যন্ত যা যা পড়ছি বুঝো নাই কে বলো? তো কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। দেহকোষকে আমরা বলতেছি সোমাটিক সেল, কারণ এই সোমা, সোমা মানেই হচ্ছে দেহ। সোমা মানে কি ভাইয়া? দেহ। তাহলে সোমাটিক সেল, সেল মানে কোষ, সোমাটিক সেল মানে কি ভাইয়া? দেহ কোষ। মানে যেই সকল কোষ আমাদের দেহ গঠনে অংশ নেয় তাদেরকে বলে দেহকোষ। আর যে সকল কোষ আমাদের জননে অংশগ্রহণ করে, এই জনন মানে কি? জনন মানে বংশ বৃদ্ধি, বাচ্চা কাচ্চা তৈরি হওয়াকে বলে জনন। বেবি প্রডিউস করাকে বলে জনন, রিপ্রোডাকশন। এই যে প্রডিউস থেকে রিপ্রোডাকশন। তাহলে যেই সকল কোষ বংশবৃদ্ধিতে হেল্প করে তারা হচ্ছে জনন কোষ। জনন কোষের আরেকটা সুন্দর নাম কি? গ্যামিট। ওকে, রিপ্রোডাক্টিভ সেল অর গ্যামিট। তাহলে গ্যামিট কয় ধরনের বলো দেখি? গ্যামিট কয় ধরনের বলো? সবাই কমেন্টে বলো গ্যামিট কত ধরনের। আচ্ছা, এই যে সোমা মানে যে দেহ, আস্তে আস্তে আস্তে, দরজাটা লাগবে আস্তে। হ্যাঁ, সোমা মানে যে দেহ, ভাইয়া এটা কিন্তু তুমি আগে থেকে জানো। কিভাবে জানো? জানো কি না বলো? সোমা মানে দেহ তুমি জানো। এই যে ধরো, এটা আমরা একটা নিউরন আর্ট করার ট্রাই করেছি। এই যে আমাদের মিস্টার নিউরন, তো এই নিউরনের, খেয়াল করো, আমরা এখানে একটা নিউরন আর্ট করছি। তো এই যে নিউরনের আমরা জানি যে এইটার নাম হচ্ছে কোষ দেহ বা সোমা, কোষ দেহ বা সোমা। আর এই বাকি অংশটার নাম হচ্ছে একজন। নিউরন দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে কোষ দেহ বা সোমা, আর একটা হচ্ছে একজন। রাইট, এটা তোমরা জানো না যে নিউরনের কোষ দেহকে বলে সোমা? সো এই সোমা মানেই হচ্ছে দেহ। সোমা মানে কি ভাইয়া? দেহ। দেখছো, আমি পড়ানোর সময় সব সময় রিলেট করে পড়ানোর ট্রাই করি। একটা ওয়ার্ড পাইছি, তার মানে ওয়ার্ড রিলেটেড যা আছে আমরা শিখে ফেলবো, তাহলে তোমার ব্রেন আরও বেশি শার্প হবে, বায়োলজি তোমার কাছে আরও ইজি লাগবে। মাহফুজ বলেছে আপনি যখন পড়ান তখন খুবই ইজি লাগে, বইটা রিডিং পড়তে গেলে আবার সব কিছু ভুলে নিউ লাগে। শোনো মাহফুজ, আমি জানি যে স্টুডেন্টদের বই পড়তে গেলে নতুন নতুন লাগে, এই জন্য আমি বইটাই দাগায় দাগায় এভাবে পড়াই। কিন্তু আমি যদি হোয়াইট বোর্ডে পড়াইতাম বা স্লাইড শেয়ার করে পড়াইতাম, তাইলে তোমরা ওই স্লাইডই পড়তাম, মেন বই পড়তা না। তো আমি যেগুলা দাগায় দিছি দেখো, এগুলা তোমরা বইয়ে দাগায় রাখবা, ঠিক আছে? আর কিছু না পড়ো, অন্তত এই লাইনগুলো অবশ্যই পড়তে হবে। আর বাকিটা একটু রিডিং দিবা, না বুঝলে আমাকে ইনবক্স করবা বা আমাদের বায়োলজি ভাইয়া গ্রুপে পোস্ট করবা, আমি বুঝাই দিব, ঠিক আছে? তাহলে জনন কোষ কি গ্যামিট? এই গ্যামিট কয় প্রকার? 2 প্রকার। ঋষিকা হক শিল্পী, ঠিক আছে। জিদান বলছে 2 প্রকার। আচ্ছা, সোমাটিক এমব্রায়োজেনেসিস, গাজর আলফা আলফা। শিল্পী, ভেরি গুড। শিল্পী মানে হচ্ছে অনন্যা। আচ্ছা, ঠিক আছে। তো গ্যামিট 2 প্রকার, পুং গ্যামিট, স্ত্রী গ্যামিট, এগুলো আমরা জানি। আচ্ছা, তো এখন নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে আবার ভাগ করা হয়েছে, আদিকোষ, আদিকোষ, ইউক্যারিওটিক সেল মানে প্রকৃত কোষ। আচ্ছা, এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। দাঁড়াও, নতুন একটা পেজ আমরা অ্যাড করি। আচ্ছা শোনো,
আমরা কোষীয় বলতে বুঝাইছিলাম এই যে কোষীয়, অকোষীয়। আচ্ছা অকোষীয় না, আগে আমরা অন্যটা শিখি। আমরা এখন 3টা টার্ম শিখব। কি শিখব? টার্ম। এই দেখো, বায়োলজি মানেই ওয়ার্ড মিনিং। তুমি যদি ওয়ার্ড মিনিং না জানো, বায়োলজি তোমার কাছে খুবই কঠিন লাগবে। কিন্তু এই যে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে ওয়ার্ড মিনিং শিখবা, বায়োলজি তোমার কাছে নার্সারির পড়া মনে হবে যে এত সোজা। এ ক্যারিওটা। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যখন বায়োলজি পড়তাম স্যারদের কাছে, আমি বায়োলজি ইন্টারমিডিয়েট লাইফে প্রাইভেট পড়ি নাই। তোমাদের বিশ্বাস হবে কিনা তোমরা জানো, আমি ইন্টারমিডিয়েট লাইফে কখনো বায়োলজি পড়ি নাই। কারণ আমি যখন বায়োলজি পড়তে গেলাম প্রাইভেট স্যারের কাছে, আমি 3-4 দিনের মতো প্রাইভেট গেছিলাম, তো দেখি যে স্যার যে কী কী পড়ায় আমি অত ভালো বুঝতেছি না। তখন আমার মনে হইলো যে স্যার যা পড়ায় তার থেকে আমি ভালো পড়াইতে পারি, এই জন্য পরে আর প্রাইভেট কন্টিনিউ করি নাই। আচ্ছা, তো আমি বায়োলজি না পড়েও নিজে নিজে পারতেছি, তোমাদের পড়াচ্ছি। সো তুমিও যদি পড়ো নিজে নিজেই পারবা, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে আসলে কিভাবে বায়োলজি পড়তে হয়, কিভাবে পড়তে হয় এটা আমাদের স্টুডেন্টরা জানে না। কিভাবে পড়তে হয় এটাই স্টুডেন্টরা জানে না। এই যে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়বা, তাহলে দেখবা যে বায়োলজি খুবই ইজি লাগতেছে। আচ্ছা, এ ক্যারিওটা, প্রো ক্যারিওটা, ইউ ক্যারিওটা। আমরা 3টা টার্ম লিখেছি, এ ক্যারিওটা, প্রো ক্যারিওটা, ইউ ক্যারিওটা। আচ্ছা দেখো, আবদুল্লাহ আল মাহমুদ বলেছে, ভাইয়া আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমি কিভাবে পড়ব? প্লিজ একটু বলে দেন, আমার বায়োলজি মনে থাকে না। মাহমুদ শোনো, যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়ে পড়াশোনা করে তারা আসলে বায়োলজিকে গুনে না বা গুরুত্ব দেয় না। তো কিন্তু তুমি যদি বায়োলজিকে গুরুত্ব না দাও তাহলে তো আসলে তোমার জিপিএ 5 বা A+ আসার সম্ভাবনা কমে যাবে, ঠিক না? এখন তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো বা যেখানেই পড়ো, যেটাই পরীক্ষা দাও, তোমার কিন্তু জিপিএ 5.00 পাওয়া লাগবে। সো বায়োলজিকেও গুরুত্ব দিতে হবে। তো এখন খেয়াল করো, বায়োলজিকে কিভাবে সহজে মনে রাখা যায়, এই যে এই সকল ওয়ার্ড মিনিং মনে রাখা যায় যখন তুমি শিখবা, তখন হচ্ছে তোমার বায়োলজি ইজি লাগবে। দেখো আমরা এ পর্যন্ত যা যা শিখছি সেগুলো কিন্তু তোমাদের সহজ লাগতেছে, ঠিক না? কারণ আমরা ওয়ার্ড মিনিং শিখলাম। এই যে মাহফুজ নাকি মাহমুদ, শোনো, এই যে রেগুলার আমাদের লাইভ ক্লাসগুলো করো, তোমার বায়োলজির ভয় কেটে যাবে। আর চাইলে আমাদের বায়োলজি কোর্সে ভর্তি হতে পারো, বায়োলজি নিয়ে টেনশন করতে হবে না। আর যেহেতু তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, সো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলা তো মনোযোগ দিয়ে পড়বাই, ঠিক আছে? মাহফুজ বলেছে, ভাইয়া তাহলে আপনি ওয়ার্ড মিনিং কিভাবে শিখলেন? শোনো, আমি প্রথমেই এত ওয়ার্ড মিনিং শিখি নাই। প্রথমেই কেউ সব কিছু শিখে নাকি? কিন্তু আমি একটা বইকে এতবার রিভিশন দিছি, 50-60 বারের মতো পড়ছি, রিভিশন দিছি। তো এরকম রিভিশন দিলে দিলে তুমিও পেয়ে যাবা সব। আবার অনেক ওয়ার্ড মিনিং হচ্ছে আমি মেডিকেলে আসার পর শিখেছি, সব কিছু যে আগে শিখছি এমনটা না। মাহফুজ বলেছে আমার টার্গেট মেডিকেল, তাহলে তো বায়োলজি অবশ্যই অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে মাহফুজ। আচ্ছা, নিয়মিত বায়োলজি ভাইয়ের ক্লাস করো, বায়োলজি নিয়ে প্রবলেম থাকবে না আশা করা যায় ইনশাল্লাহ। ওকে, তো আমরা ফেরত আসি পড়ায়। এ ক্যারিওটা, প্রো ক্যারিওটা, ইউ ক্যারিওটা। দেখো তো এগুলো আমাদের পরিচিত ওয়ার্ড নাকি? হ্যাঁ পরিচিত। এ কথাটা আমাদের পরিচিত, ইউ কথাটা আমাদের পরিচিত। এ মানে কি বলো? এ মানে হচ্ছে হ্যাঁ, এটা মনে আছে না আমাদের? এ মানে হ্যাঁ। ইউ মানে কি? ইউ মানে, সরি সরি ভুল বলছি, এ মানে হচ্ছে না। এবং ইউ মানে কি ভাইয়া? ইউ মানে হচ্ছে হ্যাঁ। তাহলে এ ক্যারিওটা মানে, এই যে ক্যারিওটা নাই, না বা নাই, রাইট? এ ক্যারিওটা মানে ক্যারিওটা নাই, ক্লিয়ার? হ্যাঁ, এ ক্যারিওটা মানে ক্যারিওটা নাই। এখন প্রশ্ন, ভাইয়া ক্যারিওটা মানে কি? ভাইয়া ক্যারিওটা মানে কি? শোনো, ক্যারিওটা কথাটা এসেছে ক্যারিয়ন থেকে। ক্যারিওটা কথাটা এসেছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। শোনো, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস।
শোনো, ক্যারিয়ন মানে যে নিউক্লিয়াস, এটা কি তুমি আগে থেকে জানো? বলো, জানো কি না? রাহিব রহমান ভাইয়া, এটা কি ফার্স্ট পেপারের ক্লাস হচ্ছে? হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট পেপারের উদ্ভিদ বিজ্ঞানের ক্লাস হচ্ছে, কোষ ও এর গঠন। অধ্যায়ের নাম কোষ ও এর গঠন। হ্যাঁ, এটা আমাদের প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাস নিচ্ছি, পরশুদিন দ্বিতীয় ক্লাস নিব। তার মানে শনি সম্ভূত হচ্ছে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? এই বলে দেই, শনিবার, সোমবার এবং বুধবার, শনি সম্ভূত রাত 9টায় বায়োলজি ভাইয়া পেজে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, তো ক্যারিয়ন মানে যে নিউক্লিয়াস, এটা এই যে জিদান জানে, ভেরি গুড। তো যারা জানো না তারাও আসলে জানো, কিন্তু রিলেট করতে পারতেছে না। বলো তো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? কমেন্টে বলো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে। শোনো, তোমরা একটু কুইকলি রেসপন্স করবা, তাহলে আমরা দ্রুত পড়াটাকে আগায় নিয়ে যেতে পারবো। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? বলো দেখি, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, এই যে নিউক্লিয়াস মানে ক্যারিয়ন, কাজেই নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস, এটা তো সবাই জানো। সো এই ক্যারিওটা আসছে ক্যারিয়ন থেকে, মানে নিউক্লিয়াস থেকে। তাহলে আমরা বলতে পারি যে ক্যারিওটা বা ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। সো ক্যারিওটা মানে কি ভাইয়া? নিউক্লিয়াস নাই। তাহলে বলো ক্যারিওটা মানে কি ভাইয়া? ক্যারিওটা মানে কি? নিউক্লিয়াস নাই। ক্যারিওটা মানে নিউক্লিয়াস নাই, ঠিক আছে? ওকে, এখন এই নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। খেয়াল করো ভাইয়া, আপুরা দেখো, নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। তো এই যে ক্যারিওটা মানে নিউক্লিয়াস নাই, মানে কোষের প্রাণকেন্দ্র নাই, তার মানে কি? কোষই নাই। সো ক্যারিওটা মানে আমরা কি পাইলাম? অকোষীয়। ক্যারিওটা মানে কি পাইলাম? অকোষীয়। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? নীলহিম, ওয়ালাইকুম আসসালাম। ক্যারিওটা মানে কি ভাইয়া? অকোষীয়। অনন্যা, তুমি এইচএসসি কত ব্যাচ? আচ্ছা, ক্যারিওটা মানে কি? অকোষীয়। তাহলে ক্যারিওটা মানে কি? ক্যারিয়ন আছে। ইয়েস, মানে হ্যাঁ, সো ক্যারিয়ন আছে, তার মানে আমরা এটাকে বলতে পারি কোষীয়। আর ক্যারিওটা মানে কি? আলট্রা, ম্যাক্স, এগুলা মানে খুবই আপডেট স্মার্ট হইলেও বায়োলজিতে কথাটার মানে হচ্ছে আদি বা আদিম। প্রোজেনিটর কোষ মানে একদম শুরুতে যে কোষ থাকে তাকে বলে প্রোজেনিটর কোষ। মানে আদি। সো ক্যারিওটা দ্বারা এখানে আমরা নিউক্লিয়াস বা কোষকে বোঝাচ্ছি। সো ক্যারিওটা, মানে আদি। সো এটার মানে আমরা কি শিখতেছি? আদি কোষী। ওকে, ডান। এখন দেখো ভাইয়া, ক্যারিওটা মানে অকোষীয়, ক্যারিওটা মানে আদিকোষী, ক্যারিওটা মানে কোষীয়। এটা তোমরা এতদিন মুখস্থ করে এসেছো, কিন্তু আশা করা যায় আর মুখস্থ করতে হবে না। মাহমুদ বলছে ভাইয়া কতক্ষণ পড়াবেন? আর 10-15-20 মিনিট পড়াই, 15-20 মিনিট পড়াই। তোমাদের কি মনোযোগ আছে? ক্যারিওটা মানে অকোষীয়, ক্যারিওটা মানে আদিকোষী, ক্যারিওটা মানে কোষীয়। ওকে, তো এখন খেয়াল করো, এই যে আদিকোষী আর এইটা কোষীয়। সো এইটা যদি আগে আদিকোষী হয়, এই পরের ইউক্যারিওটা অবশ্যই ডেভেলপ, মানে আরও বেশি উন্নত। সো এটাকে আমরা বলবো প্রকৃত কোষী, মানে আসলেই প্রকৃত মানে আসল, প্রকৃত কোষী। ইউক্যারিওটা মানে কি ভাইয়া? প্রকৃত কোষী। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এটার এক্সাম্পল কি? অকোষীয় কি? একটা অকোষীয় প্রাণীর উদাহরণ দাও তো। আদিকোষীর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। নীলাভ, সবুজ, শৈবাল, এগুলো হচ্ছে আদিকোষী। প্রকৃত কোষীর উদাহরণ কি ভাইয়া? মানুষ,
তুমি, আমি, আমরা। মাহমুদ, তোমরা যদি ক্লাস করো তাহলে আমার ক্লাস করাইতে সমস্যা নাই। আমি তোমাদের জন্যই কষ্ট করে ক্লাস নিচ্ছি। তোমাদের যতক্ষণ মনোযোগ থাকবে আমি ক্লাস নিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে। হ্যাঁ, ইশিকা ভাইরাস, অনন্যা বলছে ইশিকা, ফারদিন, অনন্যা বলেছে ভাইরাস। অকোষীয়র এক্সাম্পল হচ্ছে কি ভাইয়া? ভাইরাস। তাহলে ভাইরাসের দেহে কোনো কোষ নাই। ওকে, ভাইরাস হচ্ছে অ্যাকেরিওটা। শোনো, এগুলো পরীক্ষায় এমসিকিউ আসে সরাসরি। ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী, মানুষ হচ্ছে প্রকৃতকোষী। এখন ভাইয়া কোয়েশ্চেন যে আদিকোষী আর প্রকৃতকোষীর মধ্যে পার্থক্য কি? আদিকোষী আর প্রকৃতকোষীর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এই যে ক্যারিয়নের মধ্যে। পার্থক্যটা কোথায়? এই ক্যারিওটা বা ক্যারিয়নের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে। আদিকোষের নিউক্লিয়াসটা এরকম ছড়ানো থাকে। আদিকোষের নিউক্লিয়াসের কোনো পর্দা থাকে না। কি থাকে না? পর্দা থাকে না। আর এদের নিউক্লিয়াসটা সুগঠিত, মানে এদের পর্দা থাকে। নিউক্লিয়ার মেমব্রেন থাকে, মেমব্রেন মানে পর্দা। এদের নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা থাকে, কিন্তু প্রোক্যারিওটার নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা থাকে না। কিভাবে এটা মনে রাখবো? এই যে আদি, প্রো মানে আদি। আদিমকালে মানুষ কি ছিল? বনে জঙ্গলে বাস করতো, গুহায় বাস করতো, কাপড় চোপড় ছিল না। কাপড় চোপড় ছাড়া থাকতো, মানে কি? আনড্রেস থাকতো, পর্দা ছাড়া থাকতো। এই যে পর্দা ছাড়া থাকতো কারা? আদিমকালের মানুষ। প্রোক্যারিওটা বা আদিকোষী, এক্সাম্পল ব্যাকটেরিয়া। আর এই যে নিউক্লিয়ার সুগঠিত বা নিউক্লিয়ার পর্দা আছে কাদের? ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, মাইকোপ্লাজমা কি আদিকোষী? রাহিব রহমান, হ্যাঁ আদিকোষী বলতে পারি। ঠিক আছে, আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত না। ইয়েস। এখন এই যে এখানে খেয়াল করো, প্রোক্যারিওটাতে যে নিউক্লিয়াসটা থাকতেছে, এই নিউক্লিয়াসটা সুগঠিত নয়। তাহলে যেহেতু সুগঠিত নাই, তাহলে কি আমরা বলতে পারি যে ভাইয়া আদিকোষে নিউক্লিয়াস আর নাই? ভাই দেখো, এই দেখো, এটা তোমাকে কোনো টিচার বলবে না, বা যদিও বলে এত সুন্দর করে বলবে না। সো একটু মনোযোগ দিয়ে দেখো। আমি যদি বলি যে প্রোক্যারিওটাতে এই যে আমাদের নিউক্লিয়াস পর্দা ছাড়া থাকতেছে, নিউট থাকতেছে, সো এটাকে আমরা নিউক্লিয়াস বলবোই না। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে বলো? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, ইউক্যারিওটাতে নিউক্লিয়ার আছে। ওকে, তাহলে আমরা শিখলাম যে ইউক্যারিওটাতে নিউক্লিয়াস আছে, প্রোক্যারিওটাতে নিউক্লিয়াস নাই। এই কথা আমি বললে তো অনেক টিচার আমাকে ধরে এখন পিঠাবে যে প্রোক্যারিওটাতে নিউক্লিয়াস নাই, এটা কেমন কথা? আন্দাজে বলে দিলে হবে? কোষের মধ্যে যদি নিউক্লিয়াস না থাকে, ক্রোমোজোম থাকবে না। ক্রোমোজোম না থাকলে জিন থাকবে না। জিন না থাকলে ডিএনএ আরএনএ থাকবে না। আর এগুলা না থাকলে বংশগতি হবে না, বংশধর তৈরি হবে না। সো প্রোক্যারিওটাতে নিউক্লিয়াস নাই এই কথাটা বললে অনেকেই আমার ভুল ধরবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার কথাটাই সঠিক। প্রোক্যারিওটাতে কোনো নিউক্লিয়াস নাই, বরং সেখানে জিন, ক্রোমোজোম, আরএনএ, ডিএনএ এগুলা থাকার জন্য যেটা আছে সেটাকে বলে নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড। খেয়াল করো, প্রোক্যারিওটাতে এই লেখা কি বোঝা যায়? প্রোক্যারিওটাতে নিউক্লিয়াস থাকে না, বরং যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিওয়েড। এই যে ওয়েট, নিউক্লি দ্বারা তো নিউক্লিয়াস বুঝাইছে, বুঝলাম ভাইয়া। তো এখন কথা হচ্ছে এই ওয়েট দ্বারা কি বুঝাইছে? ভাইয়া ওয়েট মানে হচ্ছে মতো। বায়োলজিতে তুমি যত জায়গায় ওয়েট কথাটা পাবা তার মানে হচ্ছে কি? মতো। যেমন রাইজয়েট, তারপরে কি? কোরালয়েড, কোরালের মতো, কোরালয়েড। সাইকাসের মূলকে বলা হয় কোরালয়েড মূল, কারণ সেটা দেখতে সামুদ্রিক কোরালের মতো। তো যেখানেই মতো সেখানেই ওয়েট। তো এটা হচ্ছে এই যে নিউক্লিয়াস। যেহেতু প্রোক্যারিওটাতে নিউক্লিয়াসটা নিউট থাকতেছে, আনড্রেস থাকতেছে, পর্দা ছাড়া থাকতেছে, সো সেটাকে আমরা নিউক্লিয়াস বলবো না, বরং এটা নিউক্লিয়াসের মতো থাকার জন্য আমরা তাকে বলবো নিউক্লিওয়েড। ক্লিয়ার? হ্যাঁ রাহিব, নিউক্লিওয়েড বুঝছো? প্রোক্যারিওটাতে ওই যে ক্রোমোজোম সমৃদ্ধ অঞ্চলকে বলা হবে নিউক্লিওয়েড। ক্লিয়ার?
বলো নিউক্লিওয়েড নিয়ে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে? এবং মজার ব্যাপার হচ্ছে স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট পাস করে ফেলে, অ্যাডমিশন টেস্ট দেয়, তারপরও নিউক্লিওয়েড এবং নিউক্লিয়াসের পার্থক্য বোঝে না। ফারদিন, রাহিব, অনন্যা, ঠিক আছে ভাইয়া। অ্যাসিড এবং অ্যাসিড দুইটা কি একই? অবশ্যই একই। অ্যাসিড আর অ্যাসিড একই, এটা জাস্ট উচ্চারণের পার্থক্য। যেমন এই খেয়াল করো, এটা কি ই কোলি, এটা হচ্ছে ই কোলি, অনেকে আবার বলে ই কোলাই, কোনো সমস্যা নাই। বলো অ্যাসিড বলো অ্যাসিড বলো একই, লাইসোসোম বলো লাইসোজোম বলো একই, সমস্যা নাই। হ্যাঁ, আব্দুল্লাল মাহমুদ বলেছে আরেকবার বলেন। কোনটা বুঝো নাই ভাইয়া? প্রোক্যারিওটাতে নিউক্লিয়াস থাকে না, বরং যেহেতু সুগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের মতো কিছু একটা থাকে, এই জন্য তাকে আমরা বলি নিউক্লিওয়েড। ওকে, এখন এই যে এতক্ষণ আমরা যেটা পড়লাম, এই যে আমাদের ইউক্যারিওটিক সেল, এবং খেয়াল করো প্রোক্যারিওটিক সেল কোথায়? শোনো, প্রোক্যারিওটিক সেল মানে এই যে আদিকোষী, আর ইউক্যারিওটিক সেল মানে প্রকৃতকেশী বা সুকেন্দ্রিক। এই কেন্দ্র মানে কি বলো তো? এই কেন্দ্র মানে কি বলো? এই কেন্দ্র মানেই হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস। কেন্দ্র মানে কি? কেন্দ্র মানে হচ্ছে নিউক্লিয়াস। কেন্দ্র মানে যে নিউক্লিয়াস, আশা করা যায় সেটা তোমরা এতদিনে শিখে এসেছো। রাহিব, নিউক্লিয়াস থাকে না, নিউক্লিওয়েড থাকে, এটা সঠিক অ্যান্সার। এটা আমাদের অনেক টিচারদেরও বন্ধু আস্তে আস্তে আস্তে। ওকে রাহিব শোনো, এখানে যে নিউক্লিয়াস থাকে না নিউক্লিওয়েড থাকে, এটা অনেক টিচাররাই হচ্ছে ক্লিয়ার না। সো নিউক্লিয়াস থাকে বললেও বলতে পারো, সমস্যা নাই, কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত না। কিন্তু তুমি যদি নিউক্লিওয়েড বলো তাহলে এটা সব থেকে বেশি পারফেক্ট হয়। বুঝেছো রাহিব? এবং এটা দুঃখজনক হলেও সত্যি যে আমাদের যে সকল কলেজ টিচাররা আছে, দুঃখজনক হলেও সত্যি যে আমাদের যে কলেজ টিচাররা আছে তাদের দক্ষতা লেভেল খুবই খারাপ। কলেজ টিচার তারা কখনো নিজেকে আপডেট করে না, তারা ঠিকমতো বই পড়াশোনা করে না। এই যে তোমাদের যে আমি পড়াচ্ছি, আমি কিন্তু এই যে এই বইগুলো বারবার করে পড়ি, অনেকবার পড়েছি, কিন্তু আমাদের যে কলেজের স্যাররা তারা ক্লাসে কীরকম পড়ায় সেটা তোমরাই ভালো জানো। এটা অনেকেই আমার সাথে বিরোধিতা করতে পারো, কিন্তু দেখো ভাইয়া, তোমার কলেজের স্যার যদি ভালো করে পড়াইতো, যদি কলেজের স্যার আমার মতো করে মজা করে পড়াইতো, তাহলে তোমাকে আর এই যে উদ্ভাসে পড়তে হইতো না, এসিএসে পড়তে হইতো না, শিখতে পড়তে হইতো না, আমার কাছে পড়তে হইতো না। বুঝেছো? সো আমি আমাদের কলেজ টিচারদের রিকোয়েস্ট করব যে স্যার আপনারা নিজেদের আপডেট করুন, আপনারা নিয়মিত বই পড়ুন, নতুন নতুন বই পড়ুন, তাহলে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। তার থেকে বড় কথা, এইসব কিছু কিছু কলেজ টিচার এত ফালতু হয় যে তারা করে কি, তারা স্টুডেন্টদের প্রেশার দেয় যে আমার কাছে টিউশন না পড়লে তোমাকে প্র্যাকটিক্যালে মার্ক দেবো না, পাস করাবো না। ভাই এটা যে কতটা ফালতু আমাকে বলে বোঝাইতে পারবো না। ভাই একটা টিচার কেন জোর করবে যে আমার কাছে পড়ো আমার কাছে পড়ো? আস্তে আস্তে শোনো, যদি কোনো টিচার দক্ষ হয়, ভালো বোঝাইতে পারে, ভালো পড়াইতে পারে, স্টুডেন্টরা নিজের গরজে নিজে থেকেই তার কাছে পড়তে যাবে। ওই স্যারকে প্রেশারাইজ করা লাগবে না। যেহেতু স্যাররা আমাদেরকে প্রেশার দেয়, আমার কলেজ টিচাররা প্রেশার দিত, এবং আমি এখন যে সকল স্টুডেন্টদের পড়াই, অফলাইনে পড়াই, বেশিরভাগ স্টুডেন্ট বলেছে যে তাদের কলেজের টিচাররা বলে তাদের কাছে পড়তে, না পড়লে নাকি ভয় ভীতি দেখায়। তো যেহেতু তারা প্রেশার দিচ্ছে, তার মানে নিঃসন্দেহে তারা অদক্ষ টিচার। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি যে স্যাররা অদক্ষ, এই জন্য স্টুডেন্টদের জোর করে পড়ানো লাগে। এবং এই টিচাররা করতেছে কি, স্টুডেন্টদের সময় নষ্ট করতেছে, টাকা নষ্ট করতেছে। এর বিচার তারা অবশ্যই পাবে, আর কেউ না করুক, উপরওয়ালারা করবে ইনশাল্লাহ।
শিল্পী শর্মা বলেছে ভাইয়া লেখকরা একটু বেশি আপডেট। আসলে লেখকরা এটা বিজনেসম্যান হয়ে গেছে। একবার বলে যে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে, একবার বলে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই, আরেকবার বলে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে কিনা আমরা জানি না। এবং এই কাজটা আজমল স্যার নিজে করছে। আচ্ছা শোনো, তো বই যতই আপডেট হোক সব জিনিস পড়তে হয় না। হ্যাঁ, বইয়ে অনেক কিছু লেখা থাকে যেগুলো আমাদের টিচারদের জন্য, স্টুডেন্টদের না জানলেও চলবে। দেখো, আমি কি সব কিছু বলতেছি? বলো তো, আমি কি সব কিছু দাগায় দিচ্ছি? না, সব কিছু পড়ার দরকার নাই, বরং যেগুলো দাগায় দিচ্ছি এগুলো তোমাকে মাস্ট জানতেই হবে। এই যে এখানে একটা কথা লিখে দেখেছি, সাইটোপ্লাজমে বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। হ্যাঁ, ওকে। তো আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি? এটা খ নাম্বারে আসতে পারে, ঘ নাম্বারে আসতে পারে, ঠিক আছে? আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি? এই টিচারদের কথা যেহেতু বললাম, বলে ফেলি। আমার একাডেমিক লাইফে এরকম একজন স্যার ছিল, একজন না অনেকজন স্যারই ছিল। তার মধ্যে একজন স্যার ছিল খুবই ফালতু, পড়াইতে কিচ্ছু পারে না। থাক, নাম বলবো না, স্যার যদি আমার ভিডিও দেখে সে বুঝবে। তো ঘটনা হচ্ছে, ওই ফালতু টিচার, এই যে সব টিচার সম্মানের যোগ্য না, এটা আমি, এই যে অনেকে বলে না যে এখনকার স্টুডেন্টরা কি হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, টিচারদেরকে ঘাড় ধরে নামাচ্ছে। কথা হচ্ছে যে ওই সমস্ত টিচারদেরকেই অপমানিত করা হচ্ছে যারা অপমানের যোগ্য। এই সব টিচাররাই দেখতে, যে শেখ হাসিনা যদি পদত্যাগ না করতো, এরাই হচ্ছে যে ছাত্রলীগ বা হচ্ছে আওয়ামী লীগ নেতাদের নাম দিত যে আমার কলেজ থেকে এই স্টুডেন্টরা আন্দোলনে গেছে। একজন টিচার সব সময় সম্মানের যোগ্য। আমি এখনও আমার টিচারদের রেসপেক্ট করি। এই আমার থেকে 2-1 বছরের বড়, আমাকে আইসিটি পড়াইতো এক ভাই। এই গল্প কি খারাপ লাগতেছে শুনতে? আমাকে আইসিটি পড়াইতো এক ভাই, ওই ভাই আমার থেকে 2 বছরের বড়। ভাইয়ের নাম হচ্ছে তুহিন ভাই, আমার দেখার সেরা একজন টিচার। এবং আমি এটা বলতে পারি যে ওই ভাইয়ের জন্য আমি হচ্ছে A+ পাইছি। এসেকে আরেকটু পড়াবো, আরেকটু, হ্যাঁ কিছুক্ষণ থাকো, কথা শেষ করে ফেলি। তো ওই যে তুহিন ভাই আমার থেকে 2 বছরের বড়, আমি এখনও তাকে রেসপেক্ট করি। ডোমার গেলে, আমার বাসায় গেলে ভাইয়ের সাথে দেখা করার ট্রাই করি। আবার ওই যে ফালতু টিচারটার গল্প বলি। সে করতো কি, আমাকে অন্য টিচারের কাছে পড়তে দিত না, সে সব স্টুডেন্টদেরকে জোর করতো তার কাছেই পড়া লাগবে, অন্য টিচারের কাছে পড়া যাবে না। তো আমি শেষে করছিলাম কি, আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন ওই টিচার বাদ দিয়ে আরেকজন টিচারের কাছে পড়ছিলাম। তো তখন ওই স্যার বাকি সব স্টুডেন্টদের বলে দিছিল যে নূর যেহেতু আমার কাছে পড়ে না, তোমরা আমার স্টুডেন্টরা নূরের সাথে কথা বলবা না, নূরকে বয়কট। এবং এটা সত্যি ঘটছে, আমার ক্যাম্পাসের স্টুডেন্টরা আমার সঙ্গে কথা বলতো না, আমার বন্ধুরা আমার সাথে কথা বলা বন্ধ করে দিছিল এবং আমাকে দেখে হাসতো। তারপর দেখো, ওই যে আমার ওই সকল বন্ধুরা এখন পড়াশোনা করে কোথায়? নীলফামারী সরকারি কলেজে। কোথায় পড়াশোনা করে? রংপুর সরকারি কলেজে। তারা কেউ ভার্সিটিতেও চান্স পায় নাই। এবং আমি জাতীয় মেধায় 6ষ্ঠ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এবং এখন ওই স্যার স্টুডেন্ট পড়ায় এবং স্টুডেন্টদেরকে বলে যে তোমরা কি জানো যে আমার একজন স্টুডেন্ট কিন্তু জাতীয় মেধায় 6ষ্ঠ হয়েছে, নূর সরাসরি আমার স্টুডেন্ট ছিল। এবং সে এটা নিয়ে গর্ববোধ করে। কি হাস্যকর! যাই হোক, আমি দেখো একটা কথা চিন্তা করো, আমি সারা জীবন এই কথাটা বলবো রে ভাই, আমি সারা জীবন ওই টিচারের কথাও বলবো, তুহিন ভাইয়ের কথাও বলবো যে তুহিন ভাই আমার 2 বছরের বড় হওয়ার পরও কীরকম রেসপেক্টেড, আর ওই স্যার কীরকম। আরেকজন টিচারের সঙ্গে আমার দেখা হইলো, সেও ফালতু টিচার। আমি বাড়ি যাচ্ছি, বকুক, সমস্যা কি? আমি যদি অসম্মানের যোগ্য হই আমাকে অসম্মান করুক, কোনো সমস্যা নাই। আর আমি সম্মানের যোগ্য হইলে আমি যেটা ডিজার্ভ করি সেটা আমাকে করুক। ওই স্যারের সঙ্গে আমার দেখা হইলো, স্যারের বউ সাথে ছিল। তো আমি খুবই দেখাইলাম, এখন সরাসরি তো আর অপমান করা যায় না, ঠিক না বলো? তো স্যারকে খুবই চমৎকার করে সালাম দিলাম, স্যারের ওয়াইফকে সালাম দিলাম, স্যারের সঙ্গে একটা সেলফি তুললাম। তারপর স্যার আবার তার ওয়াইফকে বললো যে এই হচ্ছে আমার স্টুডেন্ট,
আর সে কিন্তু জাতীয় মেধায় ষষ্ঠ হয়েছে, সারা দেশে সিক্সথ হয়েছে। তো স্যারের সাথে যখন স্যারকে বললাম যে স্যার আসেন একটা সেলফি তুলি, স্যার খুশি হইলো। তারপর স্যারের বউ বললো যে ওয়াও, তোমাদের স্যারের স্টুডেন্টরা যে এত ভালো ভালো জায়গায় যাচ্ছে এটা দেখতেও ভালো লাগে। আসলেই তো ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে আমার এই অবস্থানে আসার পিছনে অন্য স্যারদের অবদান থাকলেও ওই স্যারের অবদান 0%। কিন্তু দেখো সে ঠিকই ফ্লেক্স নিচ্ছে, অন্য স্টুডেন্টদেরকে বলতেছে। আচ্ছা বলুক, এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, তো আদিকোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, তাহলে আদিকোষে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিওয়েড থাকে। এই যে নিউক্লিওয়েড থাকে, এই যে দেখো, ঠিক আছে, প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। ওকে, তো এই পার্থক্যটা আমরা সুন্দর করে শিখব। আদিকোষে মাইটোকন্ড্রিয়া, এগুলো কি লেখা নাই? এই কিছু লেখে নাই কেন? মাইটোকন্ড্রিয়া এরকম কিচ্ছু নাই, হ্যাঁ, সেন্ট্রিওল কিচ্ছু নাই, বরং কি আছে, শুধুমাত্র রাইবোসোম আছে। রাইবোসোম আদিকোষেও আছে, রাইবোসোম প্রকৃত কোষেও আছে, ঠিক আছে। তো যেহেতু রাইবোসোম আদিকোষেও আছে, প্রকৃত কোষেও আছে, এই জন্য রাইবোসোমকে বলে সার্বজনীন অঙ্গাণু। এটা খ নাম্বারে আসে যে রাইবোসোমকে কেনেও সার্বজনীন অঙ্গাণু বলে, পারবা না? আচ্ছা, তো আদিকোষের রাইবোসোমটা হচ্ছে 70S এবং প্রকৃত কোষের রাইবোসোম হচ্ছে 80S। 70S মানে কি, 50 + 30 = 70। হ্যাঁ, এস মানে হচ্ছে ভেদবার্গ একক, এস মানে ভেদবার্গ একক, এই যে শিল্পী অনন্যা বলেছে, হ্যাঁ। আচ্ছা, আর রাইবোসোম হচ্ছে 80S, রাইবোসোম হচ্ছে 80S, প্রকৃত কোষের রাইবোসোম হচ্ছে 80S। এটা হচ্ছে দেখো, এই যে 60 আর 40 যোগ করলে 100 হয়, কিন্তু 80। এটা দ্বারা বোঝাচ্ছে আসলে রাইবোসোম দেখতে এরকম হয়। খেয়াল করো, রাইবোসোম দেখতে অনেকটা এই রকম হয়। ওকে, রাইবোসোম দেখতে অনেকটা এই রকম হয়। তো এইখানে খেয়াল করো, এই যে দুইটা জিনিস থাকতেছে না ভাইয়া, এই যে একটা দুইটা, কয়টা পার্ট থাকতেছে? দুইটা পার্ট। এই দুইটা পার্টের একটা হচ্ছে 60S, আরেকটা হচ্ছে 40S। দুইটা মিলে হয়ে গেল কত এস? 100S হওয়ার কথা, কিন্তু 100 না হয়ে এটা হয় কত? 80S। এটা মনে রাখবা, হ্যাঁ। আবার যদি এটা হয় ধরো 30S আর এটা হবে 50S, তখন দুইটা মিলে এই পুরা রাইবোসোমটাকে আমরা বলি 70S রাইবোসোম। আসলে এই দুইটা কিন্তু যোগ না, বরং বরং একটা হচ্ছে 30 আর একটা 50, এই পুরাটা হচ্ছে 70S। দুইটা সাব ইউনিট। এস হচ্ছে ঘূর্ণন একক, এই যে ভেদবার্গ একক। তো দেখা গেছে যে এইটা হচ্ছে 30 একক, এইটা হচ্ছে 50 একক, এই দুইটা একসাথে করলে 70 একক হয়, হ্যাঁ। আসলে এখানে যোগ না, এটা কিন্তু যোগ করা হয়নি, ঠিক আছে। তো এই যে 70S রাইবোসোম, 80S রাইবোসোম, ক্লিয়ার হয়েছে? এবার অপেরণ। আদি কোষে অপেরণ থাকে, প্রকৃত কোষে অপেরণ থাকে না। অন্যদিকে ইন্ট্রন, ইন্ট্রন আদি কোষে থাকে না, ইন্ট্রন প্রকৃত কোষে থাকে। এরকমভাবে একজন একজন প্রকৃত কোষে থাকে, আদি কোষে থাকে না। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া অপেরণ কি, একজন কি? হ্যাঁ, ভেদবার্গ একজন বিজ্ঞানী, ওনার নাম অনুসারে এককের নাম দিছে ভেদবার্গ, ঠিক আছে। ভেদবার্গ কি মাহমুদ? ভেদবার্গ হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘূর্ণন একক, সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘূর্ণন একক, ঠিক আছে। 50-30 মিলে 80 কেমনে হয় মাহফুজ? এইটাকে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘুরাইলে ধরো 30 হয়, 30 বার ঘুরতেছে, এই টাইপের ব্যাপার, এই জন্য এটা 30S। এইটাকে ঘুরাইলে ধরো হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্রে 50S টাইপের ঘুরতেছে। কিন্তু এই দুইটাকে একত্রে ঘুরাইলে, সেন্ট্রিফিউজ করলে দেখা যায় যে এটা 70S একক হচ্ছে। তুমি কি বুঝতেছ মাহফুজ? এবার বুঝছো? এটা সিঙ্গেল সেন্ট্রিফিউজ করলে 30S হয়, আর এটাকে সিঙ্গেল সেন্ট্রিফিউজ করলে 50S হয়।
কিন্তু পুরাটাকে সেন্ট্রিফিউজ করলে 70 S হয়। ক্লিয়ার? অপেরন হচ্ছে আদি কোষের একক। হ্যাঁ, ওকে। তো এই ইন্ট্রন আর একজন কি, তো যখন এদের বংশবৃদ্ধি হয় তখন আদি কোষের বংশবৃদ্ধি যেভাবে হবে প্রকৃত কোষের বংশবৃদ্ধি তো সেখানে সেভাবে হবে না, ঠিক না? হ্যাঁ। তো আদি কোষের একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হওয়ার সময় কিছু জিনিস কাজ করে, গাঠনিক জিন, প্রমোটর জিন, উদ্দীপক জিন, নিয়ন্ত্রক জিন। তো এইগুলোকে সবগুলোকে একসাথে বলে অপেরণ। আদি কোষের একক হচ্ছে ওই যে একটা একক হচ্ছে অপেরণ। অপেরণ থাকে আদি কোষে, যেটা প্রকৃত কোষে থাকে না। এরকম প্রকৃত কোষের কোষ বিভাজনের সময় বা বংশগতির সময় একজন আর ইন্ট্রন কাজ করে, যেগুলা আদি কোষে থাকে না। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা যা যা শিখছি বুঝো নাই কে কে বলো দেখি? আজকে আমরা যা যা শিখছি বুঝেছো? আচ্ছা, কি বুঝেছো দেখি বলো তো? সোমা মানে কি বলো তো? সোমা মানে কি আর ইউ মানে কি বলো? হ্যাঁ, আজকে ছুটি দিব। ইশিকা, এই যে ছুটি দিয়ে দিব। সোমা মানে কি, ইউ মানে কি বলো দেখি, কে কে বুঝছো? সোমা মানে দেহ, ইউ মানে কি? হ্যাঁ, সোমা মানে দেহ। রাহিব, অপেরণ হচ্ছে আদি কোষের একটা একক, ঠিক আছে? ইউ মানে প্রকৃত। ইয়েস, এই যে শিখছো। তাহলে আমরা কি কি শিখলাম আসো আমরা দেখি। এই যে এগুলা শিখলাম, দেখো এই কোষ এর গঠন পড়ানোর সময় যদি তুমি এগুলা না জানো রে ভাই, তাহলে এই যে ভিতরে যে এত কঠিন কঠিন কথা আমরা শিখবো, এগুলো তো তোমার কঠিন লাগবে, তোমার তো এগুলো সহজ লাগবে না। কিন্তু এখন এই যে আমি ওয়ার্ড মিনিং শেখাই দিচ্ছি, এখন ইজি লাগতেছে না বলো? হ্যাঁ। তুমি যখন অফলাইনে অফলাইনে কোনো স্যারের কাছে প্রাইভেট পড়বা, কলেজ টিচার তো হচ্ছে 2 মাসে এই অধ্যায় শেষ করে না। তো অফলাইনে যখন এই অধ্যায় পড়বা তখনও 1 থেকে 1.5 মাস সময় নেবে ওই টিচার। হ্যাঁ, কিন্তু আমরা এই অধ্যায়টা শেষ করতে এত বেশি সময় নেব না, যত কমে শেষ করা যায় আমরা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, এখন একটু মার্কেটিং কোর্স করি। এই যে দেখো, আসো একটু বিজ্ঞাপন দেই, এতক্ষণ পড়াইলাম। এইচএসসি বায়োলজি আমি কিভাবে পড়াই এটা তো আর নতুন করে বলার কিছু নাই, যে ওয়ার্ড ভেঙে ভেঙে পড়াবো, স্লাইডের বদলে পিডিএফ থেকে পড়াবো। পিডিএফ পড়াইলে কি হয় ভাইয়া? পিডিএফ পড়াইলে এই যে তোমার বই পড়ার অভ্যাস তৈরি হবে, মেইন বই পড়ার অভ্যাস তৈরি হবে, ঠিক আছে? আর স্লাইড পড়াইলে কি হবে? স্লাইড পড়াইলে তোমার স্লাইড পড়বা, নোট করবা, তোমার নতুন করে পড়ার আগ্রহ জানবে না, ঠিক আছে? তো আমি কি করি দেখো, আমি এই যে ওয়ার্ড ভেঙে ভেঙে পড়াই, পিডিএফ মেইন বই পড়াই, এবং প্রতিটা ক্লাসের উপর এমসিকিউ এক্সাম নেই। ধরো তো এটা যদি পেইড ব্যাচ হতো, তাহলে আজকে যা পড়াইলাম এর উপরই একটা এমসিকিউ এক্সাম হইতো। তাহলে কি হতো? তোমার সাথে সাথে প্রিপারেশন কমপ্লিট হয়ে যেত। শোনো, আমি যেভাবে পড়াই এটা কিন্তু মেডিকেলের জন্যও পড়া হয়ে যাচ্ছে। এই যে গত 3 দিন আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য লাইভ ক্লাস নিয়েছি, ফ্রি লাইভ ক্লাস। তো এই ফ্রি লাইভ ক্লাসে এভাবেই পড়াইছি। তার মানে তোমরা যারা আমার এই এইচএসসি বায়োলজি কোর্স করবা, তাদেরকে নতুন করে আলাদা কোনো মেডিকেল কোর্স করতে হবে না, ঠিক আছে? প্রবলেম সলভিং টেলিগ্রাম গ্রুপ থাকবে। এই যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, ওই যে অনেকে বলছো যে ভাইয়া উচ্চারণের অ্যাসিড আলাদা নাকি, তো এগুলোর জন্য আমাদের হচ্ছে প্রবলেম সলভিং টেলিগ্রাম গ্রুপ থাকবে। এছাড়াও পার্সোনাল কেয়ারিং থাকবে, গাইডলাইন থাকবে। পার্সোনাল কেয়ারিং মানে কি? তুমি সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবা, সেটা নক দিয়ে হোক বা কল দিয়ে কথা বলতে পারবা, ঠিক আছে? গাইডলাইন তো আছেই। গাইডলাইনের অভাবে ভাইয়া তুমি ভালো একটা জায়গায় যেতে পারবে না, কারণ তুমি তো জানো না যে কিভাবে পড়লে মেডিকেলে চান্স পাওয়া যায়, কিভাবে পড়লে ভার্সিটি চান্স পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়া যায়। এগুলো কি তুমি জানো বলো? জানো না, কারণ তুমি এই পরীক্ষাগুলো দাও নাই। তো আমরা যারা পরীক্ষা দিয়েছি, পড়ে এসেছি, এগুলো পার করে এসেছি, আমরা এগুলো সম্পর্কে একটু হলেও ভালো জানি। সো গাইডলাইন, পার্সোনাল কেয়ারিং, এগুলো তুমি আমার থেকে সরাসরি পাবা, সমস্যা নেই। তো এখন কিভাবে এনরোল করবা? এনরোল করার জন্য আমাদের পেজে নক দিলেই হবে, বা আমাকে নক দিলেও হবে।
কোর্স ফি কত? শোনো, 25 ব্যাচ, 25 ব্যাচ কোর্স ফিটা বলে দেই। এইচএসসি 25, কোর্স ফি হচ্ছে 25 ব্যাচের যেহেতু শর্ট সিলেবাস, এদের হচ্ছে 2,999 টাকা। হ্যাঁ, কোর্স ফি অনেক কমায় দিছি। এই 2,999 টাকা দিয়ে বোটানি জুলজি দুইটাই কমপ্লিট করে ফেলতে পারবা। আর যারা এইচএসসি 26, তোমাদের যেহেতু ফুল সিলেবাস এবং 24টা অধ্যায়, তোমাদের কোর্স ফি হচ্ছে 4,999 টাকা। ঠিক আছে, তোমাদের জন্য একটা অফার দিচ্ছি। অফার কি? এই যে কে যেন জিজ্ঞেস করলা যে ভাইয়া অফার আছে কিনা, অফার আছে। অফার হচ্ছে যে আমি লাইভ ক্লাস চলাকালীন, মানে আমি যতদিন লাইভ ক্লাস নিব, 2-3 দিন বা 4 দিন যাই লাইভ ক্লাস নেই, যদি লাইভ ক্লাসের চলার সময়ে, মানে এই যে এই সময়টার মধ্যে, আমি তো এক সময় লাইভ ক্লাস না বন্ধ করে দিব, ঠিক না? তারপর তো শুধু ভর্তি নিব, আর লাইভ ক্লাস নিব না। তো এই লাইভ ক্লাস বন্ধ করার আগ পর্যন্ত তুমি যদি ভর্তি হও, তাহলে তুমি 500 টাকা ডিসকাউন্ট পাবা। ক্লিয়ার? মানে এই পেমেন্টগুলো থেকে 500 টাকা ডিসকাউন্ট পাবা। তুমি যদি বলো যে ভাই আপনি আপনার লাইভ ক্লাস করেছি, তাহলে হচ্ছে, আর আমার লাইভ ক্লাস অফ হয় নাই, চলতেছে, তখন তুমি হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, যারা ভর্তি হবা তারা একটা নাম্বার লিখে নাও, 01310144089। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই নাম্বারে সেন্ট মানি করে আমাকে নক দিলেই হয়ে যাবে। আর এই নাম্বারে কল দিলে তুমি আমাকে পাবা। আমাকে বলতে হচ্ছে আমাদের টিমকে পাবা আর কি, সমস্যা নাই। তোমার সরাসরি যদি কথা বলার থাকে এই নাম্বারে কল দিও। সো যারা ভর্তি হতে চাও, এই যে মাহমুদ আর কে কে যেন বলছো, সো সেন্ড মানি করে নক দিও। হ্যাঁ, এই যে আমি কয়েকটা লাইভ ক্লাস নেওয়ার পর কিন্তু আর লাইভ ক্লাস নিব না। তো যখন লাইভ ক্লাস নেওয়া বন্ধ করে দিব, তখন কিন্তু আর এই 500 টাকার অফার থাকবে না। ঠিক আছে? আচ্ছা, আর লাইভ ক্লাস নিচ্ছি হচ্ছে তোমাদের বোঝানোর জন্য যে কিভাবে বায়োলজি পড়তে হয় শিখো। উল্টাপাল্টা ফালতু জায়গায় না পড়ে ভালো জায়গায় পড়ো। আমার কাছে পড়লে অন্তত তোমার বায়োলজি নিয়ে প্রবলেম থাকবে না, এবং আমি তোমাদের থেকে যে টাকাটা নিব, টাকাটা হালাল করে নিব ইনশাল্লাহ। মাহমুদ বলেছে ভাইয়া আপনি কি পুরো বই পড়াবেন? হ্যাঁ অবশ্যই পুরো বই পড়াবো, প্রত্যেকটা অধ্যায় পড়াবো। 25 ব্যাচের শর্ট সিলেবাস, তাদের কোর্স ফি কম, তাদের শর্ট সিলেবাস পুরোটা পড়াবো। 26 ব্যাচের হচ্ছে যে ফুল সিলেবাস, 24টা অধ্যায়, এই জন্য এদের কোর্স ফি একটু বেশি। সব কিছু পড়াবো, এমসিকিউ সলভ করা শেখাবো, সিকিউ কিভাবে লিখলে তুমি হাইয়েস্ট মার্ক পাবা, 10-এর মধ্যে 9 ক্যারি করতে পারবা, সেগুলোও শেখাবো। সমস্যা নাই, মানে যা যা লাগে তোমার A+ পাইতে যা লাগে, মেডিকেলে চান্স পাইতে কী লাগে, কিভাবে পড়তে হবে, সেগুলো আমি শেখাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ক্লাসটা কেমন লাগছে একটু বায়োলজি ভাইয়া গ্রুপে পোস্ট করিও। হ্যাঁ, আর তোমার ফ্রেন্ডদেরকে বলিও, এই যে 8জন 10জন ক্লাস করো, দেখতেও কেমন লাগে, ঠিক না? কোর্স শেষ হইতে কতদিন লাগবে? ভাইয়া এদের কোর্স শেষ হইতে 5 মাস থেকে 6 মাসের সময় লাগবে, আর এদের কোর্স শেষ হইতে 7 মাস সময় লাগবে। বুঝেছ? 7 মাস বলতে 12 দিনে 1 মাস, এভাবে হচ্ছে 5 মাস সময় লাগবে এই যে 25 ব্যাচের। 5 মানে কি, 5×12 = 60। সো আমি হচ্ছে 60টা ক্লাস নিয়ে এই যে 25 ব্যাচের কমপ্লিট করাই দিব। আর 26 ব্যাচের কয়টা ক্লাস নিব? 7×12 কত হয়? 7×10 = 70, 84। যে 84টা মাত্র ক্লাস নিব, 26 ব্যাচের ক্লাস শেষ হয়ে যাবে। আমরা প্রতিটা অধ্যায় একদম 1 মাস 1.5 মাস ধরে করব না, বরং 4 থেকে 5টা ক্লাস করলেই আমাদের প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হবে। আর যেগুলো একটা বড় অধ্যায়, একটু বড়, যেমন হচ্ছে কোষের গঠন বড়, জিনতত্ত্ব বিবর্তন বড়, সেগুলো কমপ্লিট করতে একটু সময় লাগে, এগুলো থেকে একটু বেশি। ঠিক আছে? 7 মাসে কি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই শেষ করাবেন? হ্যাঁ অবশ্যই, দুইটাই শেষ হবে। রাহিব বুঝেছো, দুইটাই শেষ হবে। বোটানি জুলজি দুইটাই শেষ হবে, সিকিউ এমসিকিউ সহ কমপ্লিট হবে। এছাড়াও মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী কোয়েশ্চেন আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্টে কী টাইপের কোয়েশ্চেন আসছে, সব কিছু কমপ্লিট করাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আমাদের নেক্সট ক্লাস শনি সোম বুধ, শনি সোম বুধ রাত 9টা। লাইভ ক্লাস কখন হবে ভাইয়া? শনি সোম বুধ রাত 9টায়। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।